তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। এটা আসলে ওভারনাইট, আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম, এখন ওনাকে আনাটা একটা বিকাম আ স্টেট প্রোগ্রাম। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আমার কথা চিন্তা করছি না। ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে 9 তারিখে আমরা স্টার্লিং এর ডেমোতে বলছি। সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে, ইন্টারকন্টিনেন্টাল স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে, এবং সেটা আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টারলিংকের থ্রুতে পাওয়ার করা হবে। তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টারলিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপেরিয়েন্স করতে পারবেন। স্টারলিংকের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন। আপনারা শুনেছেন যে গত মাসের 29 তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেইনে। তারপরে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওদের বিডার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এনজিএসও লাইসেন্স নেওয়া, ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবে। আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও লাইসেন্স, অবভিয়াসলি আমাদের রুলস এন্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএসও লাইসেন্সটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন। তাতে আমাদের সাইড থেকে যে কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা 90 দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব, সেটা কিন্তু আমরা এনজিএসও লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো। তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের একটু সময় লাগতে পারে, বা ওনারা যদি এখানে কি মডেলে অপারেট করবেন, ওনাদের শপটা দেখতে কিরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন। বাট ইন থিওরি দে শুড বি রেডি টু গো ভেরি সুন। পার্বত্য চট্টগ্রামের ব্যাপার আপনি যেটা বললেন যে দেখেন, আমি মনে করি যে অ্যাক্সেস টু ইন্টারনেট এখনকার যুগে ইটস আ রাইট, আমাদের সবাইকে এই রাইটটা দেওয়া উচিত। তো সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম হোক, কুড়িগ্রাম হোক, যেখানেই হোক, একটা প্রাইমারি স্কুলের ছাত্র হোক, সবার জন্যই অ্যাক্সেস টু ইনফরমেশনটা থাকা জরুরি। তো আমরা এটা সবার জন্য সেই জন্যই ওপেন করে দিতে চাই। ঠিক যেভাবে আমরা পানি খাই, আমরা শ্বাস নিতে পারি, আমার মনে হয় অ্যাক্সেস টু ডেটা এবং ইন্টারনেট ইজ নেসেসিটি। তো সেটাই আমাদের পারপাস। তো সেই পারপাসের উপর বেস করে আমরা এনজিএসও পলিসিটা রোল আউট করেছি। তো আপনি বলেছেন যে আগেরগুলা থেকে কোনো আউটপুট এসেছে কিনা, আমি পিছের গল্পে আসলে যেতে চাই না। আই এম ওয়ার্কিং অন 5 আগস্টের পরের কথাবার্তা নিয়ে আমরা কথা বলি, আমি পিছের পুরো ডিসকাশন করে খালি সময় নষ্ট করতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে যে এবার কারা আসবেন, সরি আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি প্রশ্নটা মনে হয় মিস করে গেছি, যে বড় কোম্পানি কারা আসবেন। আমাদের কিছু বেশ বড় বড় বায়ার আসবেন। আমরা বলেছি আগে যে যারা বা ইন্ডিটেক্স যে কোম্পানিটা আছে তারা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট বায়ার। জিওডানো বলে একটা কোম্পানি আছে, তারাও একদম বড় রিটেলার, তারা আসবেন। আমরা স্যামসাং এর খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন। আমরা বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্টআপদেরকে ফান্ড করেন, সেখানে অনেক বড় বড় বেশ কিছু ভিসির ওনাররা আসবেন। সেই সাথে আমরা আশা করছি যে বেশ বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জি প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। সো দি পুল ইজ ভেরি স্ট্রং। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সামিট করেই কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের যে ব্যবসা করার যে ডিফিকাল্টি, ইজ অফ ডুইং বিজনেস, সেটাকে আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে। আমরা যেখানে আছি, ওয়ান অফ দ্য রিজনস যেই কারণে বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যাক্সের সুবিধা দিই, 10 বছরের ট্যাক্স ব্রেক আছে বেজাতে, তারপরেও বেজাতে ইনভেস্টমেন্ট হয় না। তো কেন তাহলে ইনভেস্টমেন্ট হয় না? যদি আমরা ট্যাক্স ব্রেক দিই 10 বছরের, 12 বছরের, লোকজন তো ট্যাক্স দিতে হবে না। ইনভেস্টমেন্ট হয় না কারণ একজন বিনিয়োগকারী যখন একটা দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করেন, তখন তাকে এটাও চিন্তা করতে হয় যে উনি বিনিয়োগটা করে আসলে বিনিয়োগটা দেশ থেকে বের করতে পারবেন কিনা, বিনিয়োগটা করতে ওনার কত সময় লাগবে, সেই বিনিয়োগ করার জন্য উনি আসলে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সরকার থেকে পাবেন কিনা, ইউটিলিটি সার্ভিসেস পাবেন কিনা। এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ক্লিয়ারলি আমাদেরকে দিতে পারি না। কারণ হচ্ছে আমাদের এইসব বিভিন্ন কেসে আমাদের নিজেদের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি, রাইট ন্যারেটিভটা সেট করি, তাহলে এই পাইপলাইনটা ওভারটাইম বিল্ড করবে। বিরাট একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তো আমার পার্সোনাল, আমি ব্যাংক থেকে এসেছি, আপনাদেরকে আমি আগে বলেছি, আমার পার্সোনাল ভিউ হতো যে যখনই যে কোনো অর্গানাইজেশন যারা বিনিয়োগ নিয়ে কাজ করবে, যাদের একটা পোটেনশিয়াল একটা ইনভেস্টর পুল আছে, তাদের তো একটা বেসিক লিস্ট থাকার কথা, যে আমি আজকে বলবো যে আগামী
2 থেকে 3 বছর এই 30টা 50টা বা 100টা কোম্পানিকে আমি ট্র্যাক করব, কারণ ওনারা বলেছিলেন ওনারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড। তো ওনারা আসলে তারপরে কি করছেন, ওনাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য, এরকম কোন ট্র্যাকার বা পাইপলাইন কিন্তু বিরাতে নাই এই মুহূর্তে। সো এগুলা খুবই এলিমেন্টারি ফাউন্ডেশনাল জিনিসপত্র, এইসব জিনিস আমরা এতদিন করে আসি না, এগুলোকে আমাদের এই ফাউন্ডেশনাল জিনিসগুলোকে দাঁড় করাতে হবে। এই সামিটটা যখন আমরা করবো, এখান থেকে যে ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কি কি করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা কি বলে একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা। আমাদের জ্বালানি বলতে আসলে আমি যদি ক্যাটাগরিক্যালি এটাকে আরো ক্রিস্টালাইজ করার চেষ্টা করি, তাহলে মেইন সমস্যাটা আমাদের গ্যাস সাপ্লাইটা। তো বাংলাদেশের টোটাল গ্যাস সাপ্লাইয়ের 50% আমরা নিজেরা এক্সট্রাক্ট করি, আর বাকি 50% আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো আপনারা রিসেন্টলি দেখেছেন, এবং তার ইম্পোর্ট করা গ্যাসের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমরা ফেস করেছি, যেহেতু আমাদের একটা ডলার ক্রাইসিস ছিল, একটা ফরেন কারেন্সি ক্রাইসিস ছিল। সেই ক্রাইসিসটার কারণে অনেক সময় আমরা পেমেন্ট করতে পারিনি, পেমেন্ট করতে না পারার কারণে আমাদের একটা রেপুটেশনাল ইস্যু হয়ে গেছিল, যেই কারণে আমরা যখন নতুন কার্গো জন্য সাপ্লায়ার কন্ট্রাক্টের জন্য যখন আমরা আরএফপি করছি, তখন আমরা আসলে ভালো প্রাইসে ভালো কোয়ালিটির কার্গো পাচ্ছিলাম না। তো এখন আপনারা দেখেছেন যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে চলে এসেছে, টু দ্য পয়েন্ট যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন বলছেন যে ওনারা আসলে হয়তো আইএমএফ ফান্ডিংটা নাও লাগতে পারে আমাদের এই স্টেবিলিটির জন্য। তো যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50% এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা অনেকগুলো লং টার্ম কন্ট্রাক্ট করেছিলাম, আগেই করা হয়েছিল এগুলো, আসলে আমি ক্রেডিট নিব না, এটা আগে সরকারের সময় করা হয়েছিল, যেগুলো সবগুলো ইন ইফেক্ট হবে হচ্ছে জানুয়ারি 2026 থেকে। 2026 জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের একটু আসলে প্রেসারটা এমনি কমে যাবে, ন্যাচারালি কমে। ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই ফর এনার্জি অনেক দেশই এটা করেছে, মালয়েশিয়াতে যেরকম এনার্জি সাপ্লাই ফর ইন্ডাস্ট্রি, এটাকে কিন্তু রিং ফেন্স করা আছে, ওটাকে সরকার গ্যারান্টি করে। কনজিউমারের জন্য যে গ্যাস সাপ্লাই, সেই গ্যাস সাপ্লাইটার ক্ষেত্রে লোকজন এলপিজি গ্যাস ইউজ করে, সিলিন্ডার ইউজ করে, বাট মেইন পাইপলাইনে যে গ্যাস সাপ্লাই হয়, যেটা হেভি প্রেসার গ্যাস, সেটা ইন্ডাস্ট্রির জন্য গ্যারান্টি করা থাকে। তো আমাদের ক্ষেত্রেও আসলে ইভেন্চুয়ালি সেই ডিরেকশনে চলে যেতে হবে আমাদেরকে, যে ক্লাসিক কনজিউমার যে গ্যাস ইউজ করে রান্না করার জন্য, তার কিন্তু হেভি প্রেসারের গ্যাসের দরকার নেই। সে রান্না করার জন্য তাকে যে ইনগ্রেডিয়েন্ট কিনতে হবে, সেই ইনগ্রেডিয়েন্ট আসবে যখন সে বেতনটা পাবে, আর তখনই সে বেতনটা পাবে যখন ইন্ডাস্ট্রিটা চলবে। তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসকে আমাদেরকে ডেফিনেটলি প্রায়োরিটাইজ করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই অফ এনার্জিটাকে প্রায়োরিটাইজ করে তারপরে বাকি স্পেসটাকে আমাদেরকে প্ল্যান করতে হবে।